ঠাস করে একটা শব্দ হলো। শব্দটা শুনে বুঝতে বাকি রইল না আমাদের এই থাপ্পড়টা কার মুখে মেরেছে। এবার কার মুখে থাপ্পড়টা পড়েছে আমরা একটু দেখি। সামনে তাকিয়ে দেখে একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দরী ও আধুনিক, কেননা সচরাচর মেয়েরা যা পড়ে ওই মেয়েটা সে অনুযায়ী একটু বেশি আধুনিক। চলুন মেয়েটি কেন ছেলেটাকে থাপ্পড় মেরেছে তা দেখে আসি। তুমি আমাকে মারলে? ওই, তোকে মারবো না তো কি করব? হুম? একটু আদর করলেই তো পারো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। কি করে আসে শুনি? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? কখনো? জানি আমি একটু কালো, তাই বলে অতটা কালো নই যে যতটা কালোতে তোমার আকাশকে বিয়ে করলে অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করতেছি, আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় তুই নষ্ট করিস না। তাই ভালোই হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস, সবেমাত্র থাপ্পড় দিয়েছি, যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তাই ভালো হবে। আকাশের কথা ইরা এবার একটু অবাকই হলো, তাই আবার ইরা জিজ্ঞাসা করলো। তোর দেখি মরার অনেক শখ। তা এতই যখন মরার এত শখ, তা কোথাও গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, নয়তো অনেক আগেই মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পেছনে ঘুরঘুর করব না। শুধু এতটুকু বলবো, আমি একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই শুধুমাত্র স্বপ্ন দেখতেই থাক। তোর সে স্বপ্ন কখনো পূরণ হওয়ার তো দূরের কথা, কখনো সম্ভবও নয়। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে যা তুই। আকাশ চোখের পানি মুছতে মুছতে চলে আসে ভার্সিটি থেকে। এখন চলুন আপনাদের আকাশ ও ইরার সম্পর্কে কিছু তথ্য দেই, কারণ গল্প পড়ার জন্য তো এই তথ্যগুলো আপনাদের জানা অনেক জরুরি। কেননা না জানলে গল্পটা পড়ে কিছুই বুঝতে পারবেন না। আগে তাহলে আকাশের সম্পর্কেই বলে আসি। আকাশ হচ্ছে গল্পের নায়ক। ওর পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশের পরিবারে ওর মা, ওর ভাই এবং ভাবি, মোট 4জন সদস্য বসবাস। আকাশ অন্য সব ছেলে থেকে একটু কালো, তবে সত্যিকারের আকাশের মুখ কালো হওয়ায় একটা ঘটনা আছে যা আমি আপনাদের পরে জানাবো। আকাশের পরিবারে আকাশ অনেক অবহেলার শিকার, কেননা আকাশের ভাবি আকাশকে একটুর জন্যও সহ্য করতে পারে না। আকাশের ভাই ও মা অনেক ভালো, সেই জন্য আকাশ এখনও ওর পরিবারে থাকতে পেরেছে। এখন তো আকাশের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলেন। এবার চলুন গল্পের নায়িকা মানে ইরার সম্পর্কে আপনাদের জানাই। ইরা গল্পের নায়িকা। ইরার আরও একটা ছদ্মনাম আছে, সেটা হলো নুসরাত জাহান ইরা। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারী, কেননা ও অনেক সুন্দরী বলে ওর নিজের রূপ নিয়ে অহংকার করে। ইরা ওর বাবা মার একমাত্র বড় মেয়ে। ইরার ছোট একটা বোনও আছে। এখন চলুন গল্প ফেরা যাক। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি তাহলে কবে ফিরে আসবেন? যেদিন আমার আবার আগের চেহারা ফিরে পাবো, সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি কখনো আপনার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমিও আমার টিম আপনার সহায়তা অবশ্যই করব। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এইদিকে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে আসে। রুমে এসে ওর মাকে ডাকে। মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা তোর? মুখ এমন কেন দেখাচ্ছে? মা, কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বললে রুমে চলে গিয়েছে। জানি আমি মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতে উনি পাচ্ছে না। তেমন কিছু না আকাশ। মা, আমি জানি, তাছাড়া তুমি চিন্তা করো না, আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি করা হচ্ছে। ওই ঔষধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে, তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা, যাক, গিয়ে তুই একটা কাজ কর, খেতে আয়। আমি বরং তোর খাবার দিচ্ছি।
এইদিকে আকাশ নিচে নামিয়ে ফ্রেশ হয়, নিচে নেমে খাবার খেতে বসে। তখন আকাশ ওর ভাইয়ের কথা জিজ্ঞাসা করে। মা, ভাইয়া কোথায়? ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ার জন্য খাবার পাঠিয়েছ? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবে। তুমি ভাবিকে বলে দিও এইভাবে ভাবের বাইরে যাওয়াটা ঠিক না। তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খাবার দেওয়ার। তাছাড়া তুমি কি ভেবেছো আমার স্বামী চাকরি খাওয়ার এত ইচ্ছে কেন তোমার? ভাবি, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলেছি। তোমার এই চেহারা যদি অফিসের কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলেই যেতে পারে। তাই আমি গিয়ে দিয়েই আসবো। এইদিকে আকাশের চোখের পানি ঝরতে থাকে, কেননা এই গল্পে এত রহস্য আছে যে আপনারা বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে গিয়ে কোন দিকে শেষ হবে। সেই জন্য আপনাদের পুরো গল্প অবশ্যই পড়তে হবে, কেননা আপনারা যদি একটা পর্ব মিস করে ফেলেন তাহলে গল্পের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আকাশের চোখ থেকে পানি পড়ছে আর অন্য দিক দিয়ে খেয়ে নিজের রুমে চলে আসে। এইদিকে অদ্রি খাবার রেডি করে বেরিয়ে পড়ে অন্যদিকে। আকাশ, আমি তো যন্ত্রণা বুঝতে পারি। অদ্রি মনে করে এই সব কিছু আবিরের অবদান, কিন্তু যখন ও জানতে পারবে এই সব কিছু। থাক না মা এইসব কথা। তাছাড়া আমি এখন আর এইসব কিছু নিয়ে ভাবি না একটুও। সে 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছি। তাছাড়া ভাবি প্রেগনেন্ট। এই অবস্থায় এইভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক না। আমি তো কিছু বললেও শোনে না। তাছাড়া তোর কথা তো বাদই দিলাম। তোর ভাইয়া যেখানে কিছু বলে না, সেখানে আমরা কি বলবো বল? মা, ভাইয়া ঠিকই বলে। তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলিস? মা, ঠিকই বলছি। ভাইয়াও অনেকবার বুঝলো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এইদিকে ওদের অফিসে চলে আসে। অফিসে এসে খাবার দেয় আবিরকে। আবির খাবার খেয়ে বসে আছে। তখন অদ্রি বলে। কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করেছি তুমি এই অবস্থায় আসবে না, তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো। আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারা অন্য কেউ দেখলে যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এইদিকে অদ্রি একটা ফেংচি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির জন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে এসে কোচিং রুমে চলে যায়। ওখানে গিয়ে বলতে থাকে। আমি এই বাড়িতে খেটে মরি, আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? দেখো বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ও সব করবে, কিন্তু তুমি তোকে কোনো কিছু করতেও দাও না। কেন করতে দিব? আপনার ছেলে এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভাবছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকায় চলে, আপনার ছেলের টাকায় না। তাই আমি যা বলবো তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে, তাহলে পরবর্তীতে কথাটা মাথায় রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটু সহ্য করতে পারো না। কখনো তা করবও না। এইদিকে আকাশ রাতে বেরিয়ে চলে আসে রাস্তার পাশে, কেননা আকাশকে নেওয়ার জন্য কয়েকটা গাড়ি এসেছে। আকাশ ওখানে যায়। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দিলে আকাশ ভিতরে চলে আসে। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে তোরা নাকি ওই ছেলেটারে মেরে ফেলেছিস? মেরে ফেলেছি তো, কিন্তু আপনি হঠাৎ এতগুলো বছর পর জিজ্ঞাসা করছেন কোনো কিছু হয়েছে কি? আসি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা এখনো বেঁচে আছে। বস, কি যে বলেন আপনি! এত বড় একটা নিউক্লিয়াস বোমার আঘাত তো শরীরে লেগেছে, এরপরও বাঁচবে কি করে? ও মরে গেলেই ভালো। যদি ও বেঁচে থাকে তাহলে আমাদের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ওর জন্য তো আমি বড় বসকে কি বলবো? বস, আপনি তো নিজেও জানেন না তা কখনো সম্ভব না। ওই বোমার আঘাত থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার
উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবেন না, আমি সব রকম ব্যবস্থা করে নেব। ওনাকে আমরা সিক্রেটভাবে রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এইদিকে ওরা নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ কিছু অফিসারের সাথে চলে আসে ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এবং অ্যান্টিবডি তৈরি করা হয়। আকাশ চলে আসে ওখানকার ডাক্তারের কাছে। ডক্টর, আমি কি আগের রূপ পাবো না আবার? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে একদিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে এসো। এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো। এতে করে তোমার শরীরে থাকা কালো আবরণগুলো উঠে যেতে থাকবে। তখন তুমি এভাবে আগের রূপে তুমি ফিরে আসবে। তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দেই তাহলে 1 বছর। যদি কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটার সাইড এফেক্ট আছে। ঠিক ধরেছ, এটার সাইড এফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, শখে ক্ষতও হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি? তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। এরপর ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আকাশ ওখান থেকে বের হওয়ার সময় আকাশ, একটা কথা খেয়াল রাখবে, এই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে, এই ক্রিম পরে মেখে নেবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে বাড়িতে আসার সময় আকাশ নিজের রুমে চলে আসে। তাও দড়ি বেয়ে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে গোসল করে ওষুধ লাগিয়ে নেয়। এরপর রেডি হয়ে বেরিয়ে আসে। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিয়েছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর ভাইয়াকেও ডেকে আনি। ঠিক আছে, যাও। এইদিকে আকাশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। আবির এসে কিরে, কখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলতেছে? ভালোই। তা তোর মুখে এগুলো কি মেখেছিস? কই কিছু না তো। ঠিক আছে, অদ্রি, খাবার দিয়ে যাও। এইদিকে অতি খাবার দিয়ে যায়, সাথে এও বলে, দেখো, আমি এই সংসারে 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কোন 3 জনের কথা বলতেছ? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কে রান্না করবে? আমি কি জানি? এই সংসারে চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাটতে পারবো না। অদ্রি, তুমি কিন্তু অনেক বেশি বেলো ফেলছো তুমি। আমি কোনো কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও। কি কাজ করবে ও? তুমি দেখছো না ওই কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। এইদিকে আকাশ চোখের পানি ফেলতে ফেলতে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন আসবে। ও ওর খাবার রান্না করবে। ওর জন্য একটু রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছে কত না, আবার উনি কিনা কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? কোনো মেয়ে হবে না, রান্না আমি করব। তবে কি? ওকে, এই সংসারের মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ। বাকিগুলো ও নিজের পকেট থেকেই খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছুই হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেছো? হ্যাঁ বলছি, এটাই শেষ কথা। ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাইয়া, আমি তাহলে এখন ভার্সিটিতে যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অদ্রির রাগে নিজের রুমে চলে আসে। ওই ছেলেকে নিজেকে কি ভাবে? আমি তো ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দরকার হলে যতটা নিচে না নামতেই না হয় আমাকে। অন্যদিকে আকাশকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় অফিসের দিকে। আকাশ ভার্সিটিতে গিয়ে চলে আসে নিজের রুমে। ওখানে ইরাও ওই রুমেই ছিল। আকাশ যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দেখ, ওই বিশ্রী ছেলেটা এসেছে। কেন যে স্যার ওকে
এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার দিয়ে দাঁড়িয়ে যায়। অন্যদিকে আকাশ তখন রুম থেকে বের হচ্ছিল, তখন ইরার সাথে ধাক্কা লাগে। এতে করে ইরা গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় মারে। আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখনই ইরা বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগার? দিলি তো আমার শরীরটাকে নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। দে তো ওকে আর একটা চর, আমাদের সাথে এমনভাবে কথা বলার জন্য। না রে, সবেমাত্র একটা দিলাম, আরেকটা না হয় তুই দে। আমি ওকে মেরে আমার হাত নোংরা করতে চাই না। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড়টা দেই। নদী আকাশের মুখে থাপ্পড় দিতে যাবে। আকাশ নদীর হাত ধরে ফেলে, উল্টো নদীকে একটা থাপ্পড় দেয়। এতে করে ইরা, নদী সহ ভার্সিটির থাকা বাকি সবাই অনেক অবাক হয়। এই, তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমি তো তোকে ছাড়বো না আজকে। তোকে যদি আমি আজকে হসপিটালে না পৌঁছাতে পারি, তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপরে দেখ তোর কি হাল করি। আমিও দেখি তুই আমার কি কি হাল করিস। শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। এইদিকে আকাশ বসে আছে, অন্যদিকে নদী কাকে যেন কল করছে। কিছুক্ষণ পর দুইটা গাড়ি ভার্সিটিতে ঢুকে। ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে না, ওকে এমন মার মারবে যেন 2 মাস ও হসপিটাল থেকে বের না হতে পারে। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। এরা চল আমরা যাই, ওরা ওকে উচিত শিক্ষা দেবে। এইদিকে ইরা ও নদী ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে আকাশ এখানে বসে আছে, তার সাথে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজন আকাশকে খুব ভালো করে চিনে, কেননা ওদেরকে আকাশ একবার অনেক মার মেরেছিল। ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল। আবার যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেকে এখন দাঁড়িয়ে আছে এখানে। আকাশ ভালো করে জানে ওদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালেও ওদের যেতে হবে। আকাশ বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যায়। তো সাহস দেখে তো সত্যি অবাক হচ্ছি। এখনও তো সাহসের কিছুই দেখালাম না। যেখানে আমাদের দেখলেই সবাই ভয় পায়, সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এই ভেবে আমি অবাক হচ্ছি। তা তোরা কি এইভাবে কথা বলতে থাকবি নাকি মারামারিও করবি? সত্যি তোর তো সাহস আছে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। ওরা সবাই মিলে আকাশকে মারার জন্য আসে। আকাশ উল্টো ওদের সবাইকে মারতে থাকে। ওরা অনেককে মার খেয়ে মাটিতে শুয়ে পড়ে। কিছু লোক এখনো মার খাওয়া বাকি আছে। কিরে, থেমে গেলি কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচিত লাগছে। তা শুধু কি কথাই বলতে থাকবি নাকি মারামারি করবি? লোকগুলো পালাতে যাবে, আকাশ ওদেরকে দৌড়ে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আকাশের মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে আকাশের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও আকাশ থেমেনি, ওদের মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। এদিকে আকাশও মাটিতে শুয়ে আছে। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আকাশকে দেখে দৌড়ে কাছে আসে। স্যার কি হয়েছে আপনার? আর এরা কারা? পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চল। চলুন স্যার, এখনই নিয়ে যাচ্ছি। এইদিকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আকাশের ভাইকে কল দেয়। এইদিকে ডক্টর জানায়, ওনাকে এইখানেই অপারেশন করাতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করো, তারপর অপারেশন শুরু করব। এই, তোরা ডক্টর না কষাই? রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না? যদি অন্য কিছু হয় আমি তোকে বাঁচতে দেবো না, তাই এখনো অপারেশন করবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে আপনি তো মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এইদিকে ডাক্তার একদিক দিয়ে আকাশের অপারেশন করতেছে, অন্যদিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পর অপারেশন সাকসেস।
রবি ডাক্তারের সাথে কথা বলতেছে। অন্যদিকে আবির হসপিটালে চলে আসে। আবিরের পিছন পিছন পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসে রবির হাতে হাত করা পরিয়ে দেয়। এতে রবি তো অবাক হয়, সাথে আবিরও। কি ব্যাপার অফিসার, আপনি ওকে অ্যারেস্ট কেন করেছেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া এনে ডক্টরকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু উনাকে তো চিনতে পারলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু ডক্টর টাকা না পেলে নাকি চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিয়েছি। ডক্টর দেখুন, আমাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না, তাই আগে চিকিৎসা করবেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই, আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। চিন্তা করবেন না, আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কে? তোমাকে তো চিনলাম না। আকাশ স্যার আমাকে চিনে, আমি তাহলে যাচ্ছি, শুধুমাত্র যাব আর আসব। তাছাড়া কল দিলে তো এখান থেকে যেতেই হবে না। আসলে আপনার পরিচয় কি? রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে স্যালুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, যান। তাছাড়া আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আপনারা আসতে পারেন। রবি চলে যায়, অন্যদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ওরা অপেক্ষা করতে থাকে। রাতের বেলা আকাশের জ্ঞান ফিরে। আকাশ তাকিয়ে দেখে আবির ও রবি পাশে বসে আছে। আকাশের জ্ঞান ফিরতেই উঠতে হবে না, মাকে আমি এখনো বলিনি। তাছাড়া মা জানলে আরও বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। ঠিক আছে রবি, তোমার এখন বাসায় যাওয়া দরকার। ঠিক আছে স্যার। রবি চলে যাওয়ার পরের দিন আবির আকাশকে নিয়ে বাসায় আসে। বাসায় আসতেই আকাশের মা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর? এসব কি করে হলো? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বাইরে মারামারি করি এখন বাড়িতে আসা হচ্ছে। একে তো আমি খেটে মরি, তার উপর এই আরেকটা ঝামেলা। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এলাম আমি। আকাশ কোনো কথা বলেনি, কারণ এই কথাগুলো শুনতে শুনতে আকাশে অভ্যস্ত হয়ে গেছে। আকাশ নিজের রুমে যাবে, আবির আকাশের হাত ধরে নিয়ে যেতে থাকে। আকাশ ভালো করে জানে এখন যদি আবার আবির কিছু বলে তাহলে ওর ভাবি এখানে সমস্যা সৃষ্টি করবে। তাই জন্য আকাশ ভাবি চুপ করে আছে। রুমে গিয়ে আকাশকে বসিয়ে দেয়। তুই এখানে থাক, আমি আসছি। কোথায় যাবে ভাইয়া? তোর জন্য খাবার আনতে। তাছাড়া তুই কিছু খেতেও তো পারছিস নি, তাই তোর জন্য খাবার নিয়ে আসছি। আবির চুপ করে আসে। রুমে গিয়ে আকাশকে বসিয়ে দেয়। আবির নিচে যায়। অন্যদিকে আবির খাবার দিয়ে আসে। খাবার দিয়ে গিয়ে আকাশকে খাইয়ে দেয়, সাথে ঔষধও। খাবার শেষে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখতে পায় আবির মন খারাপ করে বসে আছে। তাই আকাশ জিজ্ঞাসা করে, ভাইয়া কি হয়েছে? তোর ভাবির ছোট বোন আসবে। এটা তো ভালো কথা, কিন্তু এতে সমস্যা কোথায়? ও এখানে 1 মাসের মতো থাকবে। তা তো বুঝতে পারলাম, এরপরে কি হয়েছে তা বলো আমাকে। তোর ভাবি তোকে ওই 1 মাসের জন্য বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোর এই অবস্থা নাকি ওর বোন দেখতে পারবে না, তাই তোর ভাবি চায় ওর বোন এখানে থাকবে যতদিন, ততদিন তোকে বাড়িতে রাখবে না। এই ব্যাপার, তাতে এত চিন্তা কিসের? আমি না হয় 1 মাস অন্য কোথাও গিয়ে থাকবো। মাথা খারাপ নাকি তোর? এই অবস্থায় তুই এগুলো কি বলছিস? এগুলো ঠিকই তো বলছি, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। তুই কোথাও যাবি না, যা হবার পরে দেখা যাবে। কিন্তু ভাইয়া, এতে তো আমারই সমস্যা হবে। কি সমস্যা হবে? আমি এখানে থাকলে ভাবের বোন যদি আমার নামে উল্টোপাল্টা কোনো দোষ চাপিয়ে দেয়, তখন তো তোমরা সবাই আমাকে খারাপ ভাবতে থাকবে। ওই রক্স কিছু হলে তখন দেখা যাবে। তাছাড়া আমি জানি আমার ভাই ওই রক্সের কোনো কিছুই করতে পারবে না। তাছাড়া যা হওয়ার তখন দেখা যাবে। আমি অফিসে যাচ্ছি, তোর ভাবির বোন 2-1 দিনের ভেতরেই চলে আসবে। তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আবির অফিসে চলে যায়। আকাশ অনেক বোর হচ্ছিল, তাই বসে বসে টিভি দেখছিল। তখনই ওদের রুমে আসে। ওই, তোর ভাই তোকে কিছু বলেছে কি? বলেছে। তাহলে বিকেলেই বের হয়ে যাবি। কেন বের হব?
কেন বের হবি মানে? আবির কি তোকে বলেনি আমার ছোট বোন আসবে? ভাইয়া তো বলেছে। তাহলে বের কেন হবি না? আমার মাথায় এই অবস্থা, তারপর কখন কি হয়ে যায় তাই তো বলতে পারছি না আমি। যাই হয়ে যাক না কেন, মরে তো আর যাবি না, তাই বিকেলেই বের হয়ে যাবি। আকাশ আকাশ বলল, এটা আমার বাবার বাড়ি। ভাইয়ারও যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকারের কথা যখন বলেছিস, আজকে থেকে তুই যতদিন না পর্যন্ত রোজগার করতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর জন্য কোনো খাবার রান্না করব না। আমিও দেখি কে তোকে রান্না করে খাওয়ায়। কথাগুলো বলে ওদের রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশও তেমন কিছু না ভেবে শুয়ে থাকে। দুপুর গড়িয়ে গেল, আকাশকে এখনও খাবার দিচ্ছে না, তাই আকাশ ওর মাকে ডাকে। মা, মা, ও মা, কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। ওকে কোনো খাবার আমি দেব না। বৌমা, কি করছো এসব? আমার ছেলে একে তো অসুস্থ, তার উপর তুমি এইসব কি বলছো? আমি ঠিকই বলেছি, আপনার ছেলে যতদিন না পর্যন্ত সংসারে টাকা না দেবে ততদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এটাই আমার শেষ কথা। এই সংসারে তো আমিও টাকা দিই না, তাহলে আমাকে কেন খেতে দিচ্ছ? এটা আপনার বাড়ি, তাই সেই হিসেবে আপনাকেই খেতে দিচ্ছি, নয়তো কত আগেই আমি বের করে দিতাম। বৌমা, তোমার মুখের কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন, আমি পারবো না। আমার স্বামী রাত দিন খেটে মরে, আর সেখানে আপনার এই ছেলেকেই আমি খাওয়াতে পারবো না। তাই আপনি আপনার ছেলেকে বলে বলে দেবেন, যদি সংসারে টাকা না দিতে পারলে আমি ওর জন্য খাবার রান্না করতে পারবো না। ওদের চলে যায়। ওদের যাওয়ার পর আকাশের মাও চলে আসে। এবার আকাশ কল দেয় রবিকে। রবি কল ধরে, আকাশ রবিকে বলতে থাকে। রবির সাথে কথা বলা 30 মিনিট পর রবি আকাশের বাড়ির দরজার সামনে এসে দরজা টোকা দেয়। ওদের এসে দরজা খুলে দিয়ে যায়। কাকে চাই? আকাশ স্যারের কাছে যাব। তা ওনার রুম কোনটা? ওই ভিখারির বাচ্চা আবার স্যার হলো কবে থেকে? উপরে ওই রুমে আছে। তা হাতে ওটা কি? এখানে খাবার আছে, তাই এবার আমাকে সাইড দিলে আমি রুমে যেতে পারতাম। যা তাড়াতাড়ি, বেশি সময় যেন না লাগে। কি যে বলেন না, আমাকে যদি আগে সব কিছু বলে না দিত তাহলে এতক্ষণে আপনার অবস্থা আমি খারাপ করে দিতাম। ও তাই বলেন? কি আমাকে কথাটা বলেছিস তুই? আপনাকে কেন বলতে যাব? আচ্ছা, স্যারের খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওনাকে খাওয়াতে হবে আমার। যা তাড়াতাড়ি। রবি খাবার নিয়ে আসে। আকাশ খাবার খাচ্ছে। আকাশ রবিকে সব কিছু বলতে থাকে, সাথে খাবারও শেষ করে। সবটা শুনে রবি বলে, স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? 1 মাস পর একটা মিশন আছে, যদি আপনি ওই মিশনে আমাদের সাথে যেতেন। তুমি তো জানো, আমি নিজেকে যতদিন না পর্যন্ত ঠিক করে নিতে পারবো ততদিন আমি কোনো মিশনতেও, দূরের কথা ক্যাম্পেও আসবো না। কিন্তু স্যার, আপনাকে যে আসতেই হবে, এই মিশন আপনাকে ছাড়া যে হবে না। তোমাদের বড় স্যারকে বলো আমার সাথে যেন যোগাযোগ করে নি। ঠিক আছে স্যার, আমি বড় স্যারকে বলবো। পরদিন সকালে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ ওনার সাথে কথা বলার জন্য বারান্দায় যায়। জি স্যার, বলেন। কেমন আছো আকাশ? আপনি তো ভালো করে জানেন আমি কেমন আছি। তা তো জানি না, তা তোমার উপর অ্যাটাক করেছে কে? ওরা তেমন মাফিয়া গ্রুপের না, ওরা ভার্সিটির ছাত্র। ওরা তোমার উপর অ্যাটাক কেন করেছে? সে অনেক কাহিনী। এখন তুমি আছো তো? কিন্তু স্যার, একবার এই একই মিশনে গিয়ে আমি নিজের শরীরের রং হারিয়েছি। এবার তোমার কোনো কিছুই হবে না। এবার এর চেয়ে শক্তিশালী পোশাক আমরা বানিয়েছি, যা আকাশ 1000 চাপ সহ্য করতে পারে। এই অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না। কবে আসতে হবে আমাকে? তোমার মাথায় আঘাত, তুমি 10 দিন পর আসো। এরপর তুমি একটু ট্রেনিং করবে। এতদিন না থাকায় তোমার ট্রেনিং চালু নেই, তাই এখন তুমি ট্রেনিং করতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলে আসব। সরি, তুমি চাইলে চলে আসো। তোমাকে তবে এই দেশে না, আমেরিকায় গিয়ে মিশন করতে অন্য হবে। দেশে গিয়ে মিশন কি করে? চিন্তা কর না, ওই দেশের লোকেরাই তোমাদের নিবে। তাই বিনিময়ে তোমরা যদি মিশন শেষ করতে পারো তাহলে ওরা তোমাকে আমাদের দেশের 1 কোটি টাকা করে দিবে। যদি তোমাদের আঘাত বা অন্য কিছু হয় তাও পাবে। তা ওই দেশের আর্মি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে 10 জন। তাছাড়া ওই দেশে ওদের আর্মি যাবে।
50 জন। তুমি ওই দেশে যাওয়ার পর ওরাই বাকিটা দেখবে। ঠিক আছে, আপনি তাহলে কাগজপত্র তৈরি করতে থাকেন। স্যারের সাথে কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ইরা গাড়ি দিয়ে আকাশকে ধাক্কা দিতে গেল। আকাশ সামনে থাকা বাইকে দেখতে পায়, তাই সাথে সাথে ওখান থেকে সরে যায়। আকাশ সরে যাওয়ার পর ইরার গাড়ি না থামিয়ে চলে যায়। আকাশ ফার্সিতে এসে ইরা ও নদীর কাছে আসে। তোমরা দুজন চাওয়াটা কি? কি চাই তুই কি বুঝছিস না? ওই দিনের ঘটনার পর তুই ভুলে গেলি কি করে? তোমরা দুজন চাওটা কি? ভুলিনি আমি। তা আমাকে এটা বলো এখন, আমাকে মেরে তোমাদের লাভটা হবে কি? অনেক লাভ হবে। কি লাভ একটু শুনি। লাভটা হচ্ছে তোর এই মুখ আমাদের আর দেখতে হবে না। সেই জন্য আমাকে জানে মেরে ফেলতে চাও? হ্যাঁ চাই আমি। নদী, চল এখান থেকে। ওরা দুজন চলে যাওয়ার পর আকাশ ক্লাস করতে চায়। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে গিয়ে বসে। ওখানে বসার পর আমাদের সাথে যেতেন? হ্যাঁ, তুমিও তো যাবে। ঠিক আছে স্যার। এইগুলো দাও তাহলে। আমি এখন তাহলে বাসায় যাচ্ছি। আকাশ বাসায় এসে ওর রুমে চলে আসে আসার আগে। মা, এই নাও 5,000 টাকা। এটা ভাবিকে দিয়ে দিও। আর একটা কথা, আমাকে খেতে দাও। আকাশের কথা শুনে ওর মা কান্না করতে থাকেন। এ আমি কি করেছি? তুই নিজের বাড়িতে ভাত কিনে তোকে খেতে হচ্ছে, এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর কি আছে? থাক গিয়ে সেসব কথা। আসলে ভাবি আমার এই চেহারা দেখতে চাইছে না, সেজন্য উনি এমন করতেছে। তোর এই সমস্যা না হলে হয়তো এমনটা হতো। তা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আগের রূপে ফিরে আসব। তাই যেন হয়। এখন তুই রুমে যা, আমি না হয় তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা, আমি যাই তাহলে। আকাশ রুমে চলে আসে। রুমে এসে ওর টাওয়াল নিয়ে ওয়াশরুমে দরজা খুলে ভিতরে তাকিয়ে দেখে একটা মেয়ে গোসল করতেছে। মেয়েটি কোন অবস্থায় শরীরে কি ছিল সেসব বলাটা ঠিক হবে না, তাই আপনারা এইসব জানতেছেন না। মেয়েটিও আকাশকে দেখতে পেয়ে জোরে একটা চিৎকার করে ওঠে। আকাশ দরজা বন্ধ করে দিয়ে বিছনার কাছে চলে আসে। আকাশ আসার সাথে সাথে রোজাও বাইরে আসে। এই তুই কে দে? তার আগে নিজের শরীর তো ঢেকে আসবেন। আকাশের কথায় রোজা এবার ওর দিকে তাকায় এবং রোজা নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে ভিতরে চলে যায়। 5 মিনিট পর আকাশের মা ও ওদের রুমে আসে, কেননা আকাশের মা ওর জন্য খাবার নিয়ে আসে। তার সাথে ওদের আসে খাবারের টাকা নিয়ে। কিন্তু ওরা এসে দেখে রোজা ও আকাশ একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, তাই ওদের গিয়ে হরবনের কাছে যায়। আপু আপু এই ছেলেটা আমার। কথাটা শুনেই ওদি গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। আকাশ তো বুঝতেই পারছে না কেন থাপ্পড় দিয়েছে। তাছাড়া আকাশের মা বলে, বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলেছি, কি করবেন শুনি? আর রোজা কি হয়েছে? কি করেছে ও? এই ছেলেটা আমাকে। এই শোনো না, প্রতিদিন কাঁদিস না। ভালোবাসার নতুন আমি নতুন তোকে গল্প বিশ্বাস পেতে করি। ও শুনতে আমি চাইলে জানি আমাদের আলোর আমার ডায়েরি ছেলে চ্যানেলটি এমনটা সাবস্ক্রাইব কখনো- করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এই ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখছিল। কি? তোর এত বড় সাহস? তুই আমার বোনের গোসল দেখেছিস? কথাটা বলে আকাশকে মারতে শুরু করে। আকাশ কয়েকটা মার খাওয়ার পর ওদের হাত ধরে ফেলে। এতে ওদ্রি বলে, তুই কোন সাহসে আমার হাত ধরেছিলি? তুমি মনে হয় ভুলে যাও, এটা গ্রামের ওয়াশরুম না যে ওকে দিয়ে দেখা যাবে। এটা শহর। বাথরুমের দরজা বন্ধ থাকলে উকি মারা তো দূরের কথা, পানি ঢোকাও সম্ভব না। তাছাড়া আমি মানছি আমার কিছু ভুল আছে, তার চেয়ে বেশি ভুল তোমার বোনের। কি করেছে আমার বোন শুনি? আমি যখন রুমে আসি তখন ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুমে যাই। ওখানে আমি ওই একদম চুপ, কোনো কথাই তুই বলবি না। ওয়াশরুমের দরজা খোলা আছে তো কি হয়েছে? তুই দরজা নক করে ঢুকতে পারছিস না? এটা আমার পার্সোনাল ওয়াশরুম। এখানে আমি ছাড়া অন্য কেউ গোসল করার তো দূরের কথা, এখানে আসার সাহস পর্যন্ত পায় না কেউ। সেখানে কিনা আপনি আমার বোন তোর কোনো ক্ষতি করেনি তো? না আপু, কিন্তু এই ছেলেটা কে? ও তোর ভাইয়ার ছোট ভাই। কি? দেখতে এত কুৎসিত। শুধু তোর ভাইয়ের জন্যই আমি ওকে বের করতে পারছি না, নয়তো অনেক আগেই বের করে দিতাম।
আপু চলো তো, এই রুমে আমি আর থাকবো না। অদ্রি ও রোজা রুম থেকে চলে গেল। ওরা যাওয়ার পর আকাশ ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কাঁদিস না। মা, বিশ্বাস করো, আমি আমি জানতাম না কেউ ভিতরে থাকবে। আমি তোকে বিশ্বাস করি। আমি জানি আমার ছেলে এমনটা কখনো করবে না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি। তবে একটা কথা বলার ছিল। কি কথা? আমি 10 দিন পর বাংলাদেশের বাইরে যাব। কেন যাবি? তুমি তো জানো আমি আগে। ওই তুই আগে কি? আর 10 দিন পর কোথায় যাবি? তোর ভাইয়া আসুক, আজকেই আমি বুঝাবো ওকে। বাসায় টাকা না দিয়ে ছোট ভাইকে বিদেশ পাঠাচ্ছে। আজকে যদি আমি এর বিচার না করেছি, তাহলে আমার নামও অদ্রি না। অদ্রি রেগে কথাগুলো বলে চলে যায়। অন্যদিকে আকাশ নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকে, সব রকমের ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আবির বিকেলের পর বাসায় আসে। আকাশ তখন ড্রয়িং রুমে টিভি দেখছিল। ওই সময় আবিরও আসে। আবির আকাশকে বলে, আকাশ, জি ভাইয়া, কিছু বলবে? তুই তো কখনো ড্রয়িং রুমে আসিস না। যদিও আসিস, চা খেয়ে চলে যাস, নিজের রুমে গিয়ে টিভি দেখিস। কিন্তু আজকে না ভাইয়া, এমনিতে এখানে। আমি রুমে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাইয়া। আবির রুমের দিকে যেতে থাকে। তখনই অদ্রি আবিরের কণ্ঠের আওয়াজ শুনে নিচে নেমে আসতে আসতে বলে, ওই তুমি নিচে থাকো, একদম উপরে আসবে না। কেন? তোমার হঠাৎ কি হলো? নিচে থাকো, আমি এসে বলতেছি। অদ্রি নিচে নামে। এইদিকে রোজাও নিচে আসে। ওরা দুই বোন নিচে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমাদের? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপু তুই বল, আমার লজ্জা করতেছে। অদ্রি, কি বলবে? তাড়াতাড়ি বলো, আমাকে ফ্রেশ হতে হবে। তার আগে এটা বলো, তুমি ওকে বিদেশে পাঠানোর জন্য এতগুলো টাকা কোথায় পেলে? কে বিদেশ যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম ন্যাকা কান্না করবে না। আমি নিজের কানেই শুনেছি তোমার ভাই 10 দিন পর বিদেশে যাবে। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমি ওই কাজে যাব, তাও 5 দিনের জন্য। বুঝতে পেরেছি। তা অদ্রি, তুমি এটা বলার জন্য ডেকেছ? আরেকটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলতে পারো না? তোমার ভাই লুকিয়ে লুকিয়ে আমার বোনের গোসল করে দেখছিল। আকাশ, আমি তোর ভাবির কথা বিশ্বাস করতে পারছি না। তুই বল, কি হয়েছে? ও কি বলে? যা বলার আমি বলতেছি। ভাইয়া, আমি ভার্সিটিতে থেকে নিজের রুমে আসি। তাছাড়া তুমি তো জানো ওটা আমার পার্সোনাল রুম। তাই ওয়াশরুমে তো আমি ছাড়া আর কেউ যায় না। আমি রুমে এসে আমার আলমারি থেকে টাওয়াল বের করি। এরপর আমি ওয়াশরুমে যাই। তাছাড়া দরজা খোলা ছিল। আমি দরজা খুলে দেখি উনি ভিতরে গোসল করছিল। উনি আমাকে দেখে আর চিৎকার করে ওঠে। এরপর ভাবি তোর কিছু না বুঝেই আমাকে থাপ্পড় দেয়। এরপর কিছুক্ষণ কথা কাটাকাটি হয় ওনার সাথে। তারপর ওনার বোন ভাবিকে আরও কিছু উল্টোপাল্টা বুঝিয়েছে, সেজন্য উনি আমাকে আবারও মেরেছে। আকাশের কথা শুনে আবির একটা চর বসিয়ে দেয়। আপনারা কি ভাবছেন চোর আকাশকে মেরেছে? আরে না না, চোরটা মেরেছে অদ্রিকে। অদ্রি তো চোর খেয়ে মুখে হাত দিয়ে আসে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। দেখুন দুলা ভাই, আপনার ভাই কি জানে না ওয়াশরুমে ঢুকতে গেলে দরজা নক করে ঢুকতে হয়? তুমি তো অনেক বড় হয়েছ, বুঝতেও শিখেছ। তা তুমি কি জানো না গোসল করার সময় দরজা বন্ধ করে রাখতে হয়? আমি তো জানতাম না এমন কিছু হবে। তাহলে অদ্রি, তুমি শুধু শুধু আমার ভাইকে মেরেছ। এর জন্য আকাশের কাছে ক্ষমা চাও। কি? তুমি আমাকে ক্ষমা করতে বলছো? হ্যাঁ, বলেছি। আর রোজা, এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে উল্টাপাল্টা কোনো কথা বলো, তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। কথাটা মনে রাখবে। এখন ক্ষমা চাও। থাক ভাইয়া, লাগবে না, আমি রুমে যাচ্ছি। এদিকে আকাশ ক্যাম্পে গিয়ে ট্রেনিং করতে থাকে। কিছুদিন ট্রেনিং করে। 10 দিন পর ভাইয়া, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ভাইয়া, আমি আমেরিকায় যাচ্ছি। সেখানে 3 দিন থাকবো। তবে এখানে আসতে আসতে আমার 5 দিনের মতো লাগবে। সাবধানে থাকবি, খেয়াল রাখবি। তবে একটা কথা, কি কথা? আমি যদি ফিরে না আসি তাহলে মায়ের খেয়াল রেখো। এইদিকে অদ্রি ও রোজা তাকিয়ে আসে, সাথে বলাবলি করতেছে। আপদটা বিদায় হয়েছে, অনেক ভালো হয়েছে। রোজা, তুই এবার শান্তিতেই থাকতে পারবি।
হ্যাঁ, তোমার যে দেবর, আল্লাহ জানে ওরা তোমার দেবরকে দেখে ভয় পায় নাকি। তাহলে তো ভালোই হবে, ওকে ওখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। আকাশ বের হচ্ছে কিন্তু ওরা হাসছে, তাই আকাশ ওদের কোনো কথা বলে না। আবির কোনো কথা বলে না। এইদিকে আকাশ বের হয়ে এয়ারপোর্টে আসে, ওখানে সবাই একত্রিত হয়। এরপর ওরা প্ল্যানে গিয়ে বসে। দীর্ঘ 7 ঘন্টার পর আকাশও ওর টিম আমেরিকায় এসে পৌঁছায়। ওখানে ওদেরকে নেওয়ার জন্য একদল স্পেশাল টিম আসে। ওরা এসে আপনাদের মধ্যে আকাশকে? জি, আমি আকাশ। কেন? স্যার, আমি রাশেদ, এখানকার স্পেশাল টিমের প্রধান। আর আমাকে বলা হয়েছে আপনাকে যেন ফলো করি এবং আপনার কথা মতো যেন সব কিছু করি। কিন্তু স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? স্যার, আপনার এই অবস্থা কি ওই হুম, ঠিকই ধরেছ। কথাটা বলা মাত্রই রাশেদ গিয়ে আকাশের পা ছুঁয়ে সালাম করে। ধন্য আমি স্যার, আপনাকে আমার কাছে পেয়ে সত্যি আজকে আমি নিজেকে ধন্য মনে করি। এখন তাহলে যাওয়া যাক। শিওর স্যার। ওরা যেতে থাকে। পথে আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। পথে কথা বলতে আকাশ মিশন সম্পর্কে অনেক তথ্য পায়। সেই তথ্যগুলো আকাশ আয়ত্ত করতে থাকে। সবটা শেষ, গাড়িগুলো থেমে যায়। আমরা কি চলে এসেছি? না তো, এখানে কেন গাড়ি থামালো? তাই ওরা সামনে তাকিয়ে দেখে। সামনে তাকিয়ে দেখে রাস্তায় ফিন পড়ে আছে, তাই ওরা গাড়ি সাইড করতে থাকে। কি হয়েছে? স্যার, আপনি গাড়িতে থাকুন, আমি নেমে দেখতেছি ব্যাপারটা আসলে কি। দেখুন, তাহলে কি সমস্যা? যদি বেশি সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন। কোনো সমস্যা হবে না, আপনি অপেক্ষা করুন। এইদিকে ওরা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে ওরা চারিদিক দেখতে থাকে। তখনই গুলি চলার আওয়াজ শুনতে পায়। এতে করে সব অফিসার গাড়ির পিছনে চলে আসে। দেখতে থাকো কে গুলি করতেছে। অন্যান্য লোকেরা দেখতে থাকে। অনেক কিছুর পর ওরা দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর 5 জন লোককে দেখতে পায়, তাও ওরা বিভিন্ন টাওয়ারে। সেই জন্য ওরা তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক না করে গাড়ির সামনে একটু চুম্বকের পাশ সামনে রেখে দেয়। এতে করে সামনে থাকা সব ধরনের ফিনও চুম্বকে এসে আটকে যায়। কিছু অফিসার থেকে যায়, আবার কিছু অফিসার গাড়ি নিয়ে এক জায়গায় ত্যাগ করে কিছুক্ষণ পর। ওখানে কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না। কারা আমাদের উপর হামলা করেছিল? স্যার, আসলে কি বলবো বুঝতে পারছি না। কেউ হয়তো আপনাদের এখানে আসার খবর লিক করে দিয়েছে। তা তোমাদের এজেন্সির মধ্যে এই কাজটা কে করতে পারে? আমিও তাই ভাবছি, কি করা যায়? একটা কাজ করে, অফিসের সব জায়গাতেও সিসিটিভি আছে, তাই না? তা তো আছে, কিন্তু কেন? তাহলে চিন্তা করো না, আমি কয়েক মিনিটে কে এর পিছনে আছে তাকে খুঁজে বের করবই। কিভাবে? তাছাড়া আমরা তো এখন গেস্ট হাউসে যাব, ওখানে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। যেখানে আমরা এসেছি দেশের শত্রুর বিনাশ করতে, এখন সেখানে যদি আমাদেরকেই এখন এমন সিকিউরিটি দিয়ে রাখা হয় তাহলে কি হবে? একটু ভেবে দেখছেন কি? এমন করে বলবেন না। তাছাড়া আপনারা তো এখানে ফর্মাল পোশাকে থাকবেন না, থাকবেন সিভিল ড্রেসে। তার উপর আবার কোথায় পিস্তল খুঁজবেন? তাই তাই এই সব কিছু। এখন কোনো কথা না বলে গাড়ি আগে অফিসের দিকে নিন। কেন স্যার? নিতে বলছি নিন, এত প্রশ্ন কেন করেন আপনি? ঠিক আছে, ঠিক আছে, গাড়ি তাহলে ওই দিকে নিচ্ছি। কিছুক্ষণ পর ওনারা অফিসে আসে। অফিসে এসে সবার সাথে কথা বলতে থাকে। সবার সাথে সব রকম কথা শেষ করে আকাশ চলে আসে অফিসারের কাছে। ওখান থেকে ওরা কন্ট্রোল রুমে যায়। স্যার, আমরা কন্ট্রোল রুমে কেন যাচ্ছি? কাজ আছে। কি কাজ তা এলেই দেখতে পাবেন। ওরা কন্ট্রোল রুমে যায়। ওখানে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। এরপর আকাশ সব সিসিটিভির মিনিট দেখতে থাকে। ওখানে মোটামুটি আকাশ 30 মিনিটের ভিডিও দেখতে পায়। আমি আসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ক্যামেরায় যা যা রেকর্ড হয়েছে, এখন পর্যন্ত যতগুলো ক্যামেরায় যা যা রেকর্ড হয়েছে সব কিছু আমাকে এক্ষুনি দেখাও। কিন্তু স্যার, ওইগুলো দেখে কি করবেন? তাছাড়া আমাদের তো গেস্ট হাউসে যেতে হবে। তাহলে এই প্যান ড্রাইভে আমি আসার পর থেকে যা যা রেকর্ড হয়েছে সব কিছু আমাকে দিতে থাকো, কোনোটা যেন মিস না হয়। ঠিক আছে, আমি ওকে বলতেছি। এই স্যার যা যা চাইছে ওনাকে সব কিছু দিতে থাকো।
10 মিনিটের মধ্যে সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আকাশ উঠে চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে ওরা বিশ্রাম করে, তবে আকাশ বিশ্রাম করার বদলে ল্যাপটপের ভিডিও দেখতে থাকে। ওখানে 5 জনের উপর আকাশের সন্দেহ হয়, তাও ওই 5 জনের উপর তদারকি করে। ওখান থেকে 2জনকে আকাশ খুঁজে বের করে। রাতে ওরা বিশ্রাম করে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে চলে আসে ওদের অফিসে। ওখানে এসে ওখানকার বড় স্যারের সাথে দেখা করে। কেমন আছো তোমরা? জি, ভালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে, এই লোকটা কে? ও, এখানকার একজন সিনিয়র অফিসার। তাহলে তো আমাদের মিশন থেকে শুরু করে আমরা কি কি করব, কোন অস্ত্র ব্যবহার করব, এইসব কিছু উনি জানে, তাই না? সে তো যাবেই, কিন্তু তুমি হঠাৎ করে ওর পিছনে কেন পড়েছো? তার কারণ আছে। ওখানে এখানে না ডেকে আপনাদের টর্চার রুমে একটু ডাকুন। আসলে কি হয়েছে তা যদি না বলো তাহলে বুঝবো কি করে? ওখানে আসতে বলেন, তারপর আমি বলবো। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশও টর্চার রুমে যায়। ওখানে গিয়ে ওই অফিসারের জন্য অপেক্ষা করতে থাকে। ওই অফিসার আসা মাত্রই এই অফিসারের হাতে অনেক বড় একটা পেন ঢুকিয়ে দেয়। এতে করে ওই লোকটা চিৎকার করে ওঠে। আকাশ, কি হচ্ছে এসব? তুমি ওর সাথে কি করলে এটা? ওকেই জিজ্ঞেস করুন স্যার, ও কি করেছে। রতন, তুমি কি করেছো? বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছুই করিনি। ও তো বলতেছে ও কোনো কিছুই করেনি। এই নিন প্রুফ, আপনি নিচে না হয় দেখে নিন উনি কতটা নির্দোষ। এরপর ওনারা ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখে ওরা অনেক কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেকে সবটা বুঝতে পারে। তুমি আমাদের সবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যা স্যার। আবারও মিথ্যে বলছিস তুই? এখনই যদি সত্যি না বলিস তাহলে এমন অবস্থা করব যে অপরাধীদের মতো সব কথা বলতে থাকবি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আর এমন কাজ করব না। আমাকে এবারের মতো মাফ করে দিন। তোমার কোনো ক্ষমা নেই। তুই কি ভেবেছিস তুই ক্ষমা চাইলে আমরা তোকে মাফ করে দিব কি করে? এই লাস্টবারের মতো ক্ষমা করে দিন। তার আগে যদি সব সত্যি কথা বলিস তাহলে তোকে ছেড়ে দেব। আমি সব সত্যিটা বলবো। বলুন, কি কি জানতে চান? আমি আর আমার টিম এখানে আসার কথা তুই বলেছিস ওদের, তাই না? হ্যাঁ, আমি বলেছি। তাহলে সবটা যখন বলেছিস তখন মনে হয় আমরা যে অ্যাটাক করব এর বিষয়েও সব কিছু বলেছিস। হ্যাঁ, তাও বলেছিস। কি বিশ্বাসঘাতক! তোকে তো আমি... স্যার, কিছু দরকার নেই। স্যার, কিছু করার দরকার নেই। মিশনে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছু মনে হয় এই রতনেরই দেখার দায়িত্ব ছিল। হ্যাঁ, সব কিছু তো তোরই ছিল। তাহলে ওই সব কিছু চেঞ্জ করতে থাকেন, কারণ এখানে ব্যবহৃত সব কিছু নকল হতে পারে। যেমন ধরুন, বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক, বুলেট, বোমা হতে শুরু করে সব কিছু চেঞ্জ করব। কিন্তু মিশনের একদিন বাকি। এখন চেঞ্জ করতে গেলে তো আমাদের প্রায় 5 দিন সময় লাগবে। তা আমি তো কালকে মিশনে যাচ্ছি না। কি? তাহলে কবে যাবে মিশনে? আকাশ বলল, কবে যাব তা আমি আপনাকে পরে বলবো। তাছাড়া আমরা যে মিশনে যাব ওই ঘটনা শত্রুপক্ষের সবাই জানে এখন। তাই এই মুহূর্তে আমরা মিশনে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন ওকে কি করবে? আপাতত ওনাকে আমরা জেলে আটকে রাখি। ওনার সাথে ওরা যদি যোগাযোগ না করতে পেরে বুঝতে পারবে যে আমরা ওদের কথা জেনে ফেলেছি। এখন মিশন অফ থাকুক। আর এই রতনের থেকে তো আমি সব কিছু জেনেই ছাড়ব। আমাকে ছেড়ে দিন স্যার। তোকে তো ছাড়া হবে না, তুই এমনিতেই অনেক ক্ষতি করেছিস। এই ছাড়া তোকে বাঁচিয়ে রেখেছি তো অনেক কিছু। এই, তোমরা ওকে নিয়ে গিয়ে আটকে রাখো। ওরা রতনকে নিয়ে যায়। রতন চিৎকার করতে থাকে, কিন্তু আকাশ কোনো কথাই শুনেনি। না, স্যার কোনো কথাই শুনেছে। কিছুক্ষণ পর বড় স্যার আকাশের সাথে কথা বলতে থাকে। ওকে তুমি বের করলে কি করে? স্যার, এতে বের করার কি আছে? তাছাড়া এখন কি বলবো তাই তো বুঝতে পারছি না। কারণ আমাদের উপর যখন অ্যাটাক হয় তখন আমার সন্দেহ হয়েছিল এর পিছনে এইখানকারই কোনো না কোনো লোকের হাত অবশ্যই থাকবে। তাই আমি প্রথমে অফিসে আসি। আমাদের জীবিত দেখে অনেকেই শকড হয়েছে। আমি প্রথমে এইগুলো খেয়াল করি। তারপর আমি ভাবলাম অনেককে
অনেকে হয়তো আমার মুখ দেখে এমনটা করেছে। এরপর আমি ভিডিও নিয়ে গিয়ে সারা রাত দেখতে থাকি। এরপর আমি কয়েকজনকে সন্দেহ করি। তারপর গিয়ে আমি এখান থেকে এই লোকটা সিলেক্ট করি। তার সাথে আমার সন্দেহ ঠিক হয়েছে। সত্যি আমি তোমার বুদ্ধি থেকে আমি সত্যি অনেক অবাক হয়েছি। তোমাকে এনে আমি কোনো ভুল করিনি। তাহলে তুমি এখন গেস্ট হাউসে যাও। আমি গেস্ট হাউসে না গিয়ে আপনাদের এখানকার পরিস্থিতি ও সিকিউরিটি দেখব। কোনো সমস্যা নেই, আমি নিজে তোমাকে সবটা ঘুরে দেখাবো। আসো আমার সাথে। পরপর বড় স্যার আকাশকে সবটা দেখাতে থাকে। আকাশও সব কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেক সুন্দর আপনাদের সিস্টেম, তবে আপনাদের বিশ্বস্ত লোক রাখবেন, যাতে করে আপনাদের সব দিক খেয়াল রাখতে পারে। কিন্তু এরকম বিশ্বস্ত লোক পাওয়াটাই তো কঠিন। আচ্ছা, তুমি তাহলে রেস্ট নাও। এই দিকে 3 দিন কেটে যাবে। আকাশ রতনের থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে। ওইদিকে আকাশের প্রায় দেশে ফেরার সময় হয়ে গেছে, তাই আবির কল দেয়। কেমন আছিস? এই তো ভাইয়া, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। তা কবে আসবি তুই? ভাইয়া, আমার এখনও 10 থেকে 15 দিনের বেশি সময় লাগতে পারে। কি বলছিস, এতদিন লাগবে? হ্যাঁ ভাইয়া, এখানে কিছু সমস্যা হয়ে গিয়েছে। আমি ওইগুলো ঠিক করতে করতে সময় শেষ। কয়েকদিন পরেই মিশনে যাব। নিজের খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া, তুমি ও মায়ের ও ভাবের। দেখ, ওই ডাইনির কথা বলবি না। তুই সাবধানে থাকিস। যদি কোনো টাকা লাগে আমাকে বলিস, আমি তোকে পাঠিয়ে দেব। ভাইয়া, আমার তো এখানে $1ও খরচ করতে হয় না। তাছাড়া আমরা সব খরচও সরকারের। তার উপর আমার যা যা লাগে সব কিছু এইখানে থাকা লোকেই দেয়। শোন, তোর কাছে কিছু চাওয়ার ছিল। কি লাগবে বলো আমায়। কিন্তু তোকে যে বলবো আমি, তোর ভাবি কিছু কসমেটিক আনতে চাইছে তার জন্য ও তার বোনের জন্য। আমাকে বলেছিল। আমি যখন বলেছি বলবো না, তখন বলে আমি যদি না বলি তোকে, তাহলে নাকি সংসারের কোনো কিছু রান্না করবে না। ভাইয়া, এতটা ভাবতে হবে না। তুমি কি কি লাগবে লিস্ট পাঠিয়ে দাও, আমি ওইগুলো সাথে করে নিয়ে আসবো। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। আকাশ কথা বলে কল কেটে দেয়। কিছুক্ষণ পর আবির লিস্ট পাঠিয়ে দেয়। আকাশ লিস্ট দেখে বুঝতে পারে এখানে কম করে হলেও 1 লক্ষ টাকার কসমেটিক হবে। আকাশ ওগুলো সেভ করে রাখে। এইদিকে আমেরিকাও আকাশের কালো থেকে আবার আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলতেছে। ওখানে আরও উন্নত মানের ট্রিটমেন্ট আকাশকে দেওয়া হচ্ছে। আকাশের শরীরে প্রতিদিন এসিড ঢালা হয়। এতে করে ওর কালো চামড়াগুলো অটোমেটিক সরিয়ে যায়, যা পরে টান মারলে সাপের খোলসের মতো করে উঠে আসে। ডক্টর, বাংলাদেশেও আমি ট্রিটমেন্ট নিয়েছি। তা ওরা কি বলেছে? ওরা তো বলেছে 6 মাস পর ঠিক হবে ধীরে ধীরে। ডক্টর, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনাকে এইভাবে যতদিন এখানে আসেন ততদিন এসিড দিব। এতে করে সমস্ত কালো চামড়াগুলো মরে যাবে, নতুন করে চামড়া উঠবে। এতে করে যখন কালো চামড়াগুলো ঠিক হবে, এতে করে একটা ক্রিম দিব। ওটা 1 মাস ইউজ করলে আপনি আগের মতো হয়ে যাবেন। সত্যি ডক্টর? তাহলে চিন্তা করবেন না, আমি আপনার কাছে প্রতিদিন আসবো, যতদিন এখানে থাকি না কেন। ঠিক আছেন? এইদিকে আকাশ যেতে থাকে কসমেটিক কেনার জন্য। কসমেটিক কিনতে থাকে। সবগুলো কসমেটিক এত দামি যে বলার বাইরে ছিল। অন্যদিকে ইরা ও নদী ভার্সিটিতে যায়। একটা কথা খেয়াল করেছিস তুই? কি কথা? আজ থেকে 3 মাস আগ থেকে আকাশকে আমরা খুঁজে পাচ্ছি না। এরপর আসলো ওই কালো ছেলেটা। এই আকাশও গায়েব, তার সাথে ওই ছেলেটাও। ব্যাপারটা কি বলতো? আরে যাই হয়ে যাক না কেন, তাতে আমাদের কি? তাছাড়া তুই তো এমনিতেই ওই কালো ছেলেটাকে সহ্য করতে পারিস না, তাহলে এত ভেবে কাজ কি তোর? আমি তো ওই কালো ছেলেটার কথা বলছি না, আমি তো আকাশের কথা বলতেছি। ওই কালো ছেলেটার নাম ও আকাশ। তুই কি করে জানলি? অফিস থেকে। তবে ভালো হয়েছে ওই ছেলেটা নেই। ইস, আমি তো অপেক্ষায় আছি আকাশের জন্য, কবে যে ও আসবে আমার কাছে ফিরে। অন্যদিকে 2 দিন পর আকাশ ও স্যারের কাছে যায়। স্যার, আমাদের সব কিছু কি প্রস্তুত? সবই প্রস্তুত। এখন তোমরা তাহলে অ্যাটাকের জন্য প্রস্তুত হও। আমাদের লোকেশন ও যাবতীয় যা যা লাগে
সব কিছু দিন তাহলে আমাদের। তোমরা সবাই ওই রুমে যাও, ওখানে যার যার যা যা লাগবে নিয়ে যেতে পারো। ওরা ওর রুমে যায়। ওখান থেকে ওদের প্রয়োজনীয় সব কিছু নিয়ে ওরা হেলিকপ্টারে করে রওনা দিয়ে জঙ্গলের ভিতরে যায়। ওদের একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। ওরা ওখান থেকে ভিতরের পথ ধরে যাবে। আকাশ, এর সে ভেতরে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, যাতে করে কারোর কোনো অসুবিধা না হয়। তার সাথে আরও কিছু খেয়াল রাখতে হবে। কি সেটা? সেটা হলো, তোমাদের মাথায় যে ক্যাপ আছে ওখানে একটা করে ক্যামেরা আছে। ওখানে একটা সুইচ আছে, ওইটা অন করো। এটা অন করার সাথে সাথে তোমরা এবার একজন আরেকজনকে দেখতে থাকো। স্যার, আমাদের সবাইকে তো লাল দেখাচ্ছে। এটাই মূল পয়েন্ট। তোমরা এই ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে লাল কালারে দেখবে, কিন্তু অন্য সব মানুষকে দেখবে অন্য কালারে। এবং এটা দিয়ে তোমরা যে কোনো কিছুর অস্তিত্ব থেকে শুরু করে মাটিতে কোনো কিছু লুকানো থাকলে তা তোমরা অবশ্যই খুঁজে পাবে। এতে করে তোমরা বিপদে এগিয়ে যেতে পারবে। তার মানে আমরা ওই জিনিসগুলো দেখতে পারবো যে জিনিসগুলো আমাদের জন্য বিপজ্জনক? ঠিক ধরেছ। এখন তাহলে তোমরা আগে চলো। তবে এখানে মোট 2টা ঘাঁটি আছে। এই ঘাঁটিগুলো আমাদের 2 রাতের মধ্যে শেষ করতে হবে। তার আগে আমাদের এখানে বিদ্যুৎ ও নেটওয়ার্ক জ্যামার ফিট করতে হবে। স্যার, ওদের কাছে যদি স্যাটেলাইট ফোন থাকে? তাহলে কি আর করার, আমরা অন্তত এইটুকু ঝুঁকি তো নিতেই পারি। ঠিক আছে, তাই হবে। আমি নেটওয়ার্ক জ্যামার তাহলে অন করে দিলাম। আর বাকি রইল কারেন্ট। এখন আমরা বুঝবো কি করে ওরা কোন জায়গা থেকে এটা তার নিয়েছে। একটা কাজ করো, 2 জন ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, জি স্যার, দেখা যাচ্ছে। তোমরা 2 জন ওই টাওয়ারে যাবে। তারপর এখানে যতগুলো তার পাবে সবগুলো কেটে দিবে। তবে সাবধান, অনেক বেশি ভল্ট এই তারে থাকতে পারে। যদি বেশি সমস্যা মনে করো তাহলে বম দিয়ে হলেও নষ্ট করে দিও। ঠিক আছে, তাই হবে। দুজন ওইদিকে চলে যায়। অন্যদিকে আকাশ বাকি টিমদের নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে। ওরা ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে আসে। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। তোমরা নিজেদের পজিশন নিয়েছো তো? চিন্তা করবেন না, আমরা নিজেদের পজিশনে আছি। আমরা কি এখনই এটা করব? এখন না, আগে এই জায়গা পুরো অন্ধকার হোক তারপর। কেননা এতে করে ওয়াইফাই থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকবে। এই মিশন শেষ করে আমরা আবার হাঁটা দিব অন্য আরেকটা মিশনের দিকে। তাই আমাদের এই মিশন আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। চিন্তা করবেন না স্যার, মিশন খুব তাড়াতাড়ি আমি শেষ করব। এখন শুধু অপেক্ষার পালা। এদিকে যাদের টায়ার নষ্ট করতে পাঠিয়েছিল ওরা টায়ারের কাছে গিয়ে ভাবতে থাকে কি করবে। কেননা ওখানে তো তার ছিল যে বলার বাহিরে। কেননা ওখান থেকে কোন তার কাটবে এটাই তারা বুঝতে পারছে না। তাই ওরা বুদ্ধি করে ওখানে একটা বোমা ফিট করে। বোমাটা ব্লাস্ট করার 1 মিনিটের মধ্যে জায়গায় সব কারেন্ট অটোমেটিক চলে যায়। অন্যদিকে আকাশের টিমদের বলে, সে সুযোগের অপেক্ষা করছিলাম, ওই সুযোগ আমরা পেয়ে গেছি। যে সুযোগের অপেক্ষা করছিলাম ওই সুযোগ আমরা পেয়ে গেলাম। তাই এখন সময় নষ্ট করা যাবে না। তোমরা 10 জন 10টা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো। ওখান থেকে যারা বাইরে বের হবে বা ফালাতে থাকবে তাদের শ্যুট করে মেরে ফেললাম। তবে সাবধান, কালার দেখে গুলি করবে। তবে তোমাদের আরও একটা কথা খেয়াল রাখতে হবে। কি কথা স্যার? তাছাড়া আপনি কিছু কথা নিজের মধ্যে রেখে দেন। বেশি কথা বলবে না, যা বলতেছি শুধু শুনতে থাকো। তোমরা নিজেদের বুকের দিকে তাকাও। সবগুলো অফিসার নিজেদের বুকের দিকে তাকিয়ে দেখে একটা লাল কালারের ম্যাগনেট লাগানো আছে। স্যার, এটা কি? এটা ম্যাগনেট। এইটার সাহায্যে তোমরা নিজেদের চিনতে পারবে। তাই এখন তোমরা সামনে এগোতে থাকো। আপনি কি করবেন? তোমাদের যা বলেছি তা করো আগে তোমরা। ঠিক আছে, তাই হবে। ওরা সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা অনেক বড় একটা আস্তানা দেখতে পায়। ওই আস্তানার কাছে যায়। ওখানে কোনো সিকিউরিটি ছিল না। তাই ওরা একটু বেশি অবাক হয়। স্যার, এখানে তো কেউ নেই। ওরা কি তাহলে সতর্ক হয়ে কোথাও চলে গিয়েছে নাকি? স্যার, এখন তাহলে কি হবে? তোমরা এখানে থাকো। আমি যদি ভিতরে থেকে কোনো সিগন্যাল দেই
তাহলে তোমরা ভিতরে আসবে। কিন্তু স্যার আপনি একা একা কেন? আমরাও আসবো। তোমাদের আশাটা ঠিক হবে না। আমি যা বলতেছি তাই করো। ঠিক আছে। আকাশ ভিতরে যেতে থাকে। অন্যদিকে ওখানে গিয়ে কোনো কিছু আকাশের চোখেই পড়লো না, কেননা ওখানে সব কিছু ফাঁকা ছিল। ওইদিকে 5 মিনিট পার হয়ে গেছে, কিন্তু আকাশ কোনো সিগন্যাল দিচ্ছে না। স্যার এখন ও কেন আসছে না বুঝতে পারছি না। তা একবার ভিতরে গিয়ে কি দেখে আসবো স্যার? যাওয়ার দরকার নেই, তাছাড়া স্যার যখন বলেছে উনি সিগন্যাল দিবে, তখন ওনার সিগন্যালের অপেক্ষা করতেছি। ঠিক আছে স্যার, কিন্তু ওনার কোনো বিপদ হয়েছে কিনা তা তো দেখতে হবে। অপেক্ষা করতে থাকো। 10 মিনিট হওয়ার পর আকাশ ওখানে কিছু কুলু পায়। ওই কুলুর উপর ভিত্তি করে আরও সব কিছু দেখতে থাকে। কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা দরজা দেখতে পায়, যে দরজায় অন্য সব দরজা থেকে একদম আলাদা। তাই ওই দরজার বাইরে আসে। আকাশকে দেখে বাকি অফিসারগুলো জিজ্ঞাসা করে, স্যার কোনো কিছু পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আসো আমার সাথে। বাকি লোকেরা এখানে লুকিয়ে অপেক্ষা করতে থাকো, কেননা যে কোনো দিক দিয়ে আক্রমণ হতে পারে। ঠিক আছে। আকাশ ওদের ভিতরে নিয়ে যায়। ওখানে কিছু দরজা দেখতে থাকে আকাশ। ওরা দেখতে থাকে। অন্যদিকে ওরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা সুইচ দেখতে পায়। তাই ওই সুইচ চাপ দিতেই দরজা সরে যায় এবং নিচে থেকে একটা বক্স উঠে আসে। আমার সাথে 2 জন আসো। যদি ভিতরে সব কিছু ঠিক থাকে তাহলে আমরা ফিরে আসব। যদি কোনো ঝামেলা দেখি তাহলে কন্ট্যাক্ট করব, তখন তোমরা আসতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিছু অফিসারকে নিয়ে ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ওই বক্স নিচে যেতে থাকে। নিচে গিয়ে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ওখানে মাঝখানে ফাঁকা আর চারপাশে অনেক দেওয়াল আছে, তার মাঝে অনেক দরজা। স্যার এতগুলো দরজা এখানে? তাই তো দেখতেছি, তবে সাবধানে থাকবে, কেননা এই দরজার ভিতর দিয়ে মানুষও বের হতে পারে। স্যার আমরা তো ক্যামেরা দ্বারা দেখতে পারবো। তা তো আমরা এখনও দেখতেছি। এই রুমটা কার্বন পলিটর দিয়ে প্রস্তুত করা, তাই আমরা এর ভিতরে কিছু দেখতে পারবো না। এখন তাহলে উপায়? আগে বক্সে গিয়ে ওঠো, একটা বোমা ওই জায়গায় মারতে থাকো, এরপর দেখো এখানে কি হয়। ওকে স্যার, তাই করছি। ওরা বম মারার সাথে সাথেই ওই রুমগুলো থেকে অটোমেটিক গুলি বের হতে থাকে। আকাশ সহ বাকি অফিসার তাড়াতাড়ি করে বের হয়ে আসে। বক্সে উঠে চলে আসে উপরে। অন্যদিকে আকাশ, দেখলে তো কতটা বিপজ্জনক। তাছাড়া আমাদের কাছে 2টি পথ আছে। একটা ওইগুলো হও তো লোক থাকবে, তাদের আমরা যে করেই হোক মেরে ফেলবো। আর একটা হতে পারে ওখানে কিছু নেই, ওরা অটোমেটিক লেজার মেশিন দ্বারা হয়তো গুলি করাতে পারে। স্যার এইগুলো কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। আমি একা নিচে যাব, আমাকে কিছু এক্সপ্লোজিভ মেশিন আর ডাইনামাইট দাও। স্যার একা একা যাওয়াটা আপনার ঠিক হবে না। যা বলেছি তাই করো। ঠিক আছে স্যার। আকাশ ওইসব নিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর আকাশ নিচে নামে। এরপর প্রতিটা দরজা চুম্বকের ডাইনামাইট আটকে দেয়। কিছুক্ষণ পর সবগুলো ডাইনামাইট ফেটে যায় এবং ভিতরের দরজাগুলো খুলে যায়। তারা ভিতর থেকে কিন্তু কোনো রকেট চিৎকার অথবা কোনো কিছু একটুর জন্য শোনা যাচ্ছে না। আকাশ এতে অবাক হয়। সেই জন্য ধীরে ধীরে ভিতরে যাওয়ার সময়ে একটা উপরে পা বাড়ার সাথে সাথে অটোমেটিক লেজার বের হয়ে থাকে। এদিকে আকাশ এখনও ওখানকার রহস্য বুঝতে পারছে না, আসলে কি হচ্ছে এখানে। অন্যদিকে বাইরে ওরা চিন্তা করতে থাকে ব্যাপারটা আসলে কি হচ্ছে না হচ্ছে এইসব কিছু নিয়ে। কিছুক্ষণ পর অনেক কিছু করার পর আকাশ ভিতরে চলে আসে। এখানে এসে আকাশ অনেক অবাক হয়, কেননা এখানে রবটের সাহায্য নিয়ে সব কিছু করা হয়। আকাশ ওখানে একটা কম্পিউটার দেখতে পায়। ওখানে এই রবটগুলোকে কন্ট্রোল করার সব রকম ব্যবস্থা আছে। তাই তাড়াতাড়ি করে রবটগুলো নষ্ট করে দেয়। ওদের নষ্ট করার পর আকাশ বাকি লোকদের এখানে আসতে বলে। ওরা নিচে নেমে আসে। ওরা এসে দেখে পুরো রুমটা লন্ডভন্ড হয়ে আছে। কি হয়েছে এখানে স্যার? কি হয়নি তা বলো। আচ্ছা থাক গিয়ে সেসব কথা, এখন একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাদের কাছে যে পরিমাণ ডাইনামাইট আছে ওইগুলো বাঁচিয়ে রাখো, তার সাথে অ্যাসিডিক যে বোমাগুলো আছে ওইগুলো বের করো। স্যার কি বলছেন? ওইগুলো তো অনেক পাওয়ারফুল,
একটা ফাটলে এখানে সব কিছু গলে যাবে। তা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তোমাদের যা যা বলেছি সেই অনুযায়ী কাজ করতে থাকেন। ঠিক আছে। ওরা ওখানে 4টা অ্যাসিড বোমা ফিট করে নেয়। এরপর আকাশ ওদের সবাইকে নিয়ে বেরিয়ে আসে। তার সাথে ওখানে একটা মাইকও রেখে আসে। বাহিরে এসে সবাইকে অ্যালার্ট থাকতে বলে। স্যার, আমরা তো বোমা লাগিয়েছি, তাহলে অ্যালার্ট কেন রাখবো? একটু পরই দেখবে মূলত এখানে কি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে নিজেদের পজিশন নিয়ে নাও। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। অন্যদিকে আকাশ একটা মাইক নিয়ে নেয়, যা সরাসরি ভিতরে কানেক্ট করা। আমি তোমাদের 2 মিনিটে সময় দিচ্ছি। যদি তোমরা এর ভিতরে উপরে উঠে না আসো তাহলে বুঝতে আমি কি করে। তোমাদের সিম্পল হিসেবে তোমরা দেওয়ালে তাকিয়ে দেখতে থাকো। ওখানে তোমরা কিছু দেখতে পারবে। ওখানে আছে অ্যাসিড বোমা। এটা যদি একবার ফাটে তাহলে তোমার শরীর গলে গলে নিচে পড়বে। তাই এইরকম ভয়াবহ মৃত্যু যদি না চাও তোমরা তাহলে বেরিয়ে আসো। আকাশ কথা বলে অপেক্ষা করতে থাকেন। এভাবে সবাই একে একে এসে বের হতে থাকে। অন্যদিকে অফিসারগুলো তো অনেক অবাক হয়। স্যার, কি করে করলেন? বেশি জানতে চেও না, শুধুমাত্র দেখেই যাও। ঠিক আছে স্যার। এরপর একে একে 20 জন লোক বেরিয়ে এলো। এদের কাছে কোনো অস্ত্রই ছিল না, তবে লুকিয়ে কোনো অস্ত্র এনেছে কিনা তাও ওরা জানে না। সবাই বের হওয়ার পর তোমাদের এখানকার পরিস্থিতি কি, মানে এখানকার রহস্য কি? আমরা কিছু জানি না, তাছাড়া আমাদের যা কিছু বলা হয় তাই আমরা করি। ভিতরে একটা অটো সেন্সর আছে যেটা মানুষের অস্তিত্ব পাওয়া মাত্রই অ্যাক্টিভ হয়ে ওঠে। আমি যখন ওখানে বোমা দিয়ে দরজাগুলো ভাঙি তখন তো তোমরা ভেতরে ছিলে, তাই না? হ্যাঁ, আমরা ভিতরে ছিলাম। তাহলে তোমাদের থেকে কোনো সাড়া শব্দ কেন পাইনি? আমরা আগে সবটা বুঝতে পেরেছি, তাই কোনো কিছু করে নে। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনো কিছু করব না। ছেড়ে দিব একটা শর্তে। কি শর্ত? যদি তুই আমাদের বলে দিস এর ভিতরে আর কি কি লুকানো আছে, সব যদি বলে দিস তাহলে যেতে দেব। বলতেছি, প্লিজ তবু আমাদের মারবেন না। হুম, তোদের মধ্যে 2 জন আমাকে সব কিছু দেখা, বাকিরা এখানে থাক। এই তোমরা এদের দেখো, যদি কোনো চালাকি করে তোমরা তাহলে কেউই বাঁচবে না। আমরা কোনো চালাকি করব না, তবু আমাদের কিছু করো না। যদি কোনো চালাকি করো তোমরা তাহলে কেউই বাঁচবে না। চল। এরপর ওই লোকগুলো আকাশের নিচে গিয়ে সবটা দেখতে থাকে। আকাশে সবটা দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশ বেরিয়ে গেল। এইখানে তেমন একটা কিছু দেখলো না, তাই বেরিয়ে আসলো। তোদের বসকে? বিশ্বাস করুন, আমরা ওনাকে চেনার তো দূরের কথা, আমরা ওনার নামটাও কখনো শুনিনি। সত্যি বলছিস তো? সত্যি বলছি। তবে তবে আমাদের একটা লোক ওকে দেখেছে। সে এখন কোথায়? একটু আগে বোমার জন্য সে মারা যায়। ওহ শিট। তাহলে এটা বল, তোদের আরও একটা আস্তানা আছে, ওই আস্তানা কোন দিকে? তাড়াতাড়ি বলো। আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু কোন জায়গায় তা বলতে পারি না। তা তোমাদের ফোন ট্র্যাপ করে তো আমরা বের করতে পারবো। তা তো পারা যাবে না। কেন পারা যাবে না? তাছাড়া আমরা তো সচরাচর সবগুলো ফোন ট্র্যাপ করতে পারি। আমাদের ফোন অন্য সব ফোন থেকে অনেক আলাদা। কি ফোন তোমাদের? আমাদের ফোন হচ্ছে স্যাটেলাইট, সেই জন্য হ্যাক করা সম্ভব না। অফিসার, এদের সবাইকে নিচে ছেড়ে দাও। ঠিক আছে। ওরা খুশি হয়ে নিচে নামে। ওরা যাওয়ার পর আকাশে বাকি টিমগুলো ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসে। এসে ওই বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়। এতে করে ভিতরে থাকা লোকগুলো বুঝতে পারে ওদের ধোকা দিয়েছে। তাই 1 মিনিট পর ওই জায়গাটা এসিডে ভরে যায় এবং সব কিছু অটোমেটিক গলতে শুরু করে। অন্যদিকে রতন ও বাকি অফিসার তা দেখে ভয় পেয়ে যায়। ওরা কখনো ভাবেনি এই বোমাটা ওই রকম আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পর ওরা জিজ্ঞাসা করে, স্যার এটা কি ধরনের বোমা? কেন, এটা কি ভালো না? এত পাওয়ারফুল বোমা আমি তো জীবনেও দেখিনি। আচ্ছা স্যার, এই বোমা যদি খোলার জায়গায় ব্লাস্ট করা হয় তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? এই বোমা খোলা জায়গায় কোনো ক্ষতি হবে না, তবে মানুষ থাকলে তারা গলে যাবে। কেননা এই বোমা কোনো কিছু গলাতে সাহায্য করে। যদি ওখানে কোনো কিছু না থাকে তাহলে গোলাবে কী করে? কথাটা তো ঠিক বলেছেন। তাহলে কি এবার যাওয়া যাবে?
হ্যাঁ চলুন স্যার, তবে আমরা এখন যাব কোথায় এত রাতে? আমরা আজকে রাতে ক্যাম্পিং করব, তাই কিছু লোক পাহারা দেবে, আবার কিছু লোক রেস্ট নেবে। কিন্তু স্যার আর 3 ঘন্টা পর তো ভোর হয়ে যাবে। সমস্যা নেই, ভোর হলেই আমরা অন্য জায়গায় যাব এবং তার সাথে আমাদের হাতিয়ারও চলে আসবে। তাহলে তো ভালো, কিন্তু স্যার একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। কি কথা বলো আমাকে। স্যার আমি এই আর্মি ক্যাম্পের হেড, আমার উপরে শুধুমাত্র আমার বড় স্যার, কিন্তু উনি আমার সাথে কোনো প্ল্যান করেনি, কিন্তু আপনার সাথে ঠিকই প্ল্যান করে। এর কারণ কি স্যার? এই মেশিনে কি কি হবে না হবে এই ব্যাপারে কোনো কিছুই আমি জানি না, কখন কোথায় কি আসবে এই ব্যাপারে তো কিছুই আমি জানি না। তার জন্য কি তোমার আফসোস হচ্ছে? আফসোস কিছুটা হচ্ছে। কেন? কারণ আমাকে স্যার কোনো তথ্য দিচ্ছেন না, সেজন্য। চিন্তা করো না, আমি এখানে থেকে চলে গেলে তো আর কোনো সমস্যা হবে না। স্যার আমরা মিশন কি সকালে করব নাকি রাতে? আমরা মিশন করব রাতে। সকালে আমাদের কাছে খাবার চলে আসবে, তোমরা খাবার খেয়ে রেস্ট নেবে। দুপুরে আমরা এখানে থাকব, এখানে খাবার খেয়ে আমরা বের হব। আচ্ছা এই মিশন তো আমরা দিনেও করতে পারতাম। দিনের বেলায় এই ক্যামেরা কাজ করে না, তাই আমরা দিনের বেলায় মিশন শুরু করতে পারবো না। কিন্তু স্যার ক্যামেরা ছাড়াও তো আমরা মিশন করতে পারবো। তা পারবো, কিন্তু এতে রিস্ক 100% থেকে যাবে। তোমাদের সকালেরও দুপুরের খাবার দেওয়া হবে, এই খাবার খেয়ে তোমাদের আজকের দিন এবং রাত কাটাতে হবে, কেননা আমরা মিশন শেষ করে আবারও আমাদের ক্যাম্পে রওনা দেব। ওখানে থেকে আমি 2-3 দিন থেকে তারপর আমি আমার দেশে ফিরে যাব। ও বুঝলাম। এইদিকে ওরা ফলাক্রমে জাগতে থাকে। সকালে ওদের জন্য খাবার রান্না হয়, ওরা নিজেদের প্রয়োজনীয় খাবার খেয়ে নেয়, বাকি খাবার ওরা রেখে দেয়। এরপর আকাশ ওদের সবটা বলতে থাকে। আকাশ খাওয়া শেষ করে আকাশ ওদের প্ল্যান বুঝতে থাকে, ওরা সব কিছু বুঝতে থাকে, ওরা রেস্ট নিতে থাকে। দুপুরে খাওয়া শেষ করে ওরা হেলিকপ্টার করে রওনা দেয় পরবর্তী মিশনের দিকে। ওরা আবারও ওখানে যেতে থাকে। ওই দিকটার সামনের দিকে আকাশ কিছু একটা দেখতে পায়, কেননা ওখানে একটা লেজার গান দেখতে পায়। দূর থেকে কেউ মেশিন দিয়ে লেজার মারতে থাকে, এতে করে বিমানে কিছুটা ক্ষতি হয়। আকাশ বিমান নিচে নামিয়ে নেয়, সাথে বাকি অফিসারও নেমে যায়। এটা কি হলো? ওরা কি করে আমাদের খবর জানতে পারলো? এটা ওরাই লিক করেছে, আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার মতো বাকি সবগুলো প্রস্তাব শেষ করে দিয়েছি, কিন্তু স্যাটেলাইটের তো সম্ভব না। এখন অপেক্ষা করো, একটু অন্ধকার হলেই আমরা মিশন শুরু করব ভাবছি, কিন্তু এখন সে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমরা এখনই মিশন শুরু করব, তোমরা প্রস্তুত থাকো, সাবধানে তোমরা এগোতে থাকবে। ঠিক আছে। ওরা আস্তে আস্তে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসে, ওরা সব দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর ওরা গন্তব্যস্থলে চলে আসে। ওখানে আসার পর গত মিশনে যেভাবে তোমরা পজিশন নিয়েছো, এই মিশনেও ঠিক সেভাবেই পজিশন নাও। ঠিক আছে স্যার। কিছু অফিসার ওদের পজিশন নিয়ে নেয়। এরপর আকাশ ভিতরে যেতে থাকে, সামনে যাকেই পাচ্ছে তাকেই গুলি করতেছে। এবার প্রায় অনেক লোককে মেরে ফেলে। ভিতরে যতই যাচ্ছে বিপদ আরও বেড়েই চলতেছে। ওরা ওখানে গিয়ে অনেক অস্ত্র খরচ করে ফেলে, তবে অনেক লোকেই মারা যায়। ওখানে ওরা 3 জন লোককে পায়, ওদের ওরা ভাসিয়ে রাখে। দেখ, তোদের কাছে 2টা পথ খোলা আছে। তোদের নেটওয়ার্ক কোন জায়গায় আছে তা আমাকে বল। আর 2 নাম্বার, তোদেরকে কারা কারা এইসব অস্ত্র সাপ্লাই করে ওটা বল। বিশ্বাস করেন, আমরা কোনো বস নাই, আমরাও ওদের মতো করেই কাজ করে, আমরা কিছুই জানি না। ও তাই নাকি? তাহলে একটা বল, তোদের সব তাহলে কোথায় গিয়েছে? উনি তো এখান থেকে পালিয়ে চলে গিয়েছে। একদম মিথ্যে বলবি না। সত্যি বলতেছি, উনি একটা বিমান করে চলে গিয়েছে। আবারও মিথ্যে বলতেছিস? ও ঠিক বলেছে, আমি 10 মিনিট আগে একটা হেলিকপ্টার উড়ে যেতে দেখেছি। তাহলে তখন কেন বললে না? স্যার, আমি তো ভেবেছিলাম ওই বিমান নিয়ে আক্রমণ করবে, তাই আমি ভাবলাম তখন তো দেখতেই পারবেন, সেজন্য আমি কোনো কথা বলিনি। এই তোরা তাহলে বল, তোদের বস কোথায় থাকে, কোথায় পাওয়া যাবে তাকে? দেখুন ওনার সম্পর্কে আমরা কিছু জানি না। আপনি যদি আমাদের মেরেও ফেলেন তাও আমরা এটা বলবো।
তাহলে কি করব এখন স্যার? ওখানে যা করছি তাই করো। ঠিক আছে স্যার। এরপর ওই জায়গা মতো ওখানেও বোমা দিয়ে সব কিছু গলিয়ে দেয়। ওখানে সবাইকে মেরে আকাশ চলে আসে ক্যাম্পের ভিতরে। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা হয়। সত্যি আকাশ, তোমার বুদ্ধির আর সাহসিকতায় আমি অনেক খুশি। এই নাও, তোমাদের সাথে চুক্তি হওয়ার সব কিছু এখানে আছে। তোমাদের যাদের আনা হয়েছে ওদের সব ডলার দিয়ে দেওয়া হয়েছে, তাই এখন তোমরা চাইলে চলে যেতে পারো। যদি কয়েকদিন পর ও যেতে চাও তাহলে যেতে পারো। আসলে ওদের বস পালিয়ে যায়। সমস্যা নেই, তাছাড়া তোমরা বেঁচে এসেছো, এটাই অনেক। ওকে, না হয় আমরা পরবর্তীতে খুঁজে নিব। তাহলে আমরা আসি স্যার। ওখান থেকে আকাশ চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে আকাশ ওর ভাইকে কল দেয়। কেমন আছিস আকাশ? এই তো ভালো ভাইয়া। তোর মিশন কি শেষ হয়েছে? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমি একদম ঠিক আছি। আমার তোর ক্ষতি হয়নি। আমি 10 দিন পর আসব। কেন আকাশ? ওখানে তো আর কোনো কাজ নেই। আমার কিছু কাজ আছে। তাছাড়া ভাবির জন্য কসমেটিক এখনো কিছু কেনা বাকি আছে। যে তোকে দেখতে পারে না তার জন্য কিনা তুই? ভাইয়া, এই নিয়ে এত টেনশন কেন করছো? কিচ্ছু হবে না। এইদিকে আকাশ ওই দিন ওখান থেকে ওর ট্রিটমেন্ট করতে থাকে। কেননা আকাশ এই 10 দিনের ভিতরে ওর চেহারা ঠিক করে তারপর যাবে ওই দেশে। এইদিকে 10 দিন পর আকাশ দেশে আসে। আকাশ দেশে এসে চলে আসে নিজের বাড়িতে। বাড়িতে আসার পর অদিও রোজা আকাশকে দেখেও চিনতে পারছে না, কেননা আকাশের আগের চেহারা এখন আর নেই। আকাশকে দেখে ওরা তো অবাক হয়। তার সাথে আকাশও করে কিছু বলে না। আকাশ ব্যাগ নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। তখন আকাশও ওখানে ইরাকে দেখতে পায়। আকাশ তো অবাক হয় ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবিরও মাকে নিয়ে হসপিটালে আসতে থাকে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে। ওদিও রোজা তাকিয়ে আছে আকাশের দিকে। তার সাথে আকাশ ওর ভাই মাকে দেখতেছে। এখন গল্পের ইন্টারেস্টিং হচ্ছে কি হবে এখানে তা আপনারা জানতে পারবেন সিজন 2-র মধ্যে। সিজন 2-র মধ্যে আপনারা জানতে পারবেন আকাশের চেহারা কালো হওয়ার রহস্য, সব কিছু জানতে পারবেন। তাই সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে সিজন 1 অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই সিজন 2-র কাজ করা শুরু করে দিব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্পতে।